এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তবে এবার বরাবরের মতো ঘটনাটি ঘটেনি। ইদানিং গর্ভকালীন সময়ে তনিমার শরীর তেমন একটা ভালো যাচ্ছিল না, তাই প্রায় 1 মাস যাবৎ সে নিজের বাবার বাসায় অবস্থানরত। এই সুযোগেই হয়তো তার সহকারী লোকটা আপন কাজে ফাঁকি দিয়েছে, কিংবা নির্দেশনার অনুপস্থিতিতে কাজের তোয়াক্কা করেনি। তাই তো 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এবার আর ওষুধগুলো আসেনি। এদিকে জমা থাকা ওষুধও ফুরিয়ে যাওয়ার পথে। তাই জিয়া নিজ উদ্যোগেই এবার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসে। তবে মূল ঘটনা ঘটে ওষুধ দেওয়ার সময়। ড্রপের ঘনত্ব কিংবা গন্ধ কোনটির সাথে জিয়া পরিচিত নয়, অথচ 2 বছরেরও অধিক সময় ধরে সে এর তত্ত্বাবধানে রয়েছে। ট্যাবলেট ওষুধগুলোর রং এবং আকৃতি মিলে না। জিয়া এক গোলক ধাঁধার মতো অনুভব করে। দ্বিধা দ্বন্দ্ব মন নিয়ে দেমিরকে কিচ্ছু বলে না। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে গোপনে সে ফের ছুটে যায় ফার্মেসি। সেখানে কর্মরত লোকজন আশ্বস্ত করেন সেগুলির সঠিক ঔষধ। এমন কথায় জিয়ার অস্তিত্ব যেন পুরো জমে যায়। কি হচ্ছে বা বিগত 5 বছর যাবৎ কি না কি হয়ে আসছে তা একটু হলেও তার মাথায় আসছে। জিয়া তাদের এতটা নিম্নরূপ আশা করেনি। একজন কিভাবে এরকম নিকৃষ্ট ও হিংস্র হয়? ডেমিরের আপন পরিবার তার সাথে যে ধ্বংসাত্মক খেলায় নেমেছে সেটি ছিল বর্বর, অবিশ্বাস্যকর। নিজেকে অতলে হারিয়ে যাওয়া থেকে কোনো মতে সামলে নেয় জিয়া। অনেক ভেবেচিন্তে এক সিদ্ধান্তে নেমে আসেও। দ্বারগ্রস্ত হয় ফারদিনের। কখনো সরাসরি কথা না হলেও অফিসিয়াল কাজে প্রায়শই দেমিরের উপস্থিতিতে তারা ফোনে কথা বলেছে প্রয়োজনীয় কাজগুলো বুঝে নেওয়ার উদ্দেশ্যে। তবে সেদিন সপ্তাহে গোপনে রাখল জিয়া। যোগাযোগ করলো দেমিরের বিশ্বস্ত মানুষের সাথে। সম্পূর্ণ ঘটনা শুনতেই ফারদিন অবিশ্বাস্য গলায় বলেছিল, আপনি নিশ্চয়ই ভাবি। কেউ কখনোই চাইবে না যে তার পরিবারেরই তার অনর্থের কারণ হোক। সেক্ষেত্রে আমি সত্যি অপারগ ভাইয়া। জিয়ার বিমর্ষ অবিস্বাদী কণ্ঠস্বর ফারদিনের চিত্ত নাড়িয়ে দিয়েছিল। অসহায় গলায় বলে, আপনি এখন কি করতে চাচ্ছেন ভাবি? আপনার সাহায্য চাচ্ছি ভাইয়া। আপনি শুধু বলুন ভাবি, বাকিটা আমি দেখছি। তারপরে আগের অবশিষ্ট ওষুধগুলো জিয়া পাঠিয়ে দিয়েছিল ফারদিনের কাছে। সে পরিচয় খাটিয়ে টাকা লাগিয়ে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ওই ওষুধগুলো প্রকৃত অর্থে কী কাজে আসে সেগুলো জেনে নিয়েছে। যা শুনে স্বয়ং ফারদিনও হতভম্ব হয়ে গিয়েছিল। এই ওষুধগুলো মূলত তেমন কোনো গুরুত্বপূর্ণ ওষুধ নয়, এদের উল্লেখযোগ্য কোনো কাজ নেই। ড্রাগগুলো হচ্ছে লেজিজেল, এটা শুধু চোখকে শুষ্ক না হতে সাহায্য করে আর জ্বলন কমায়। বাদবাকিগুলো ভিটামিন ছাড়া তেমন কিছুই না। তবে যে ওষুধটিকে স্নায়ুর চাপ কমানোর প্রাপ্য বলা হয়েছিল, যেটি ইনসুলিনিয়ার ওষুধের জন্য বাদ দিয়েছিল ডেমিস, সেটি দীর্ঘদিন সেবনে একজন সাধারণ সুস্থ মানুষ অবধি হতাশজনিত সমস্যায় ভুগতে পারে। খিটখিটে মেজাজ ও অতি রাগী স্বভাব জীবনের এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠার দৃঢ় সম্ভাবনা রাখছে। পুরো বিবরণ শুনতে জিয়া বুঝে গিয়েছিল তনিমা কেন এসব করেছে। দেমিরের উপর জমা থাকা তার সকল ঘৃণা ও আক্রোশে এই নিম্ন পথ তুলেছেও। কিন্তু দানিশ, তার কি সমস্যা দেমিরের সাথে? শুধুমাত্র দুনিয়াবি লোভের জন্য আপন ভাইয়ের জীবন নষ্ট করে দিল সে। দেমির তার অধিকারটুকু বুঝে নিলে তার স্বার্থে কি সত্যি বিরাট ভাটা পড়ত? তাই দেমির নামক জল জলে তারাকে রাতারাতি ম্লান করে দিল তারা। সত্যটুকু জানার পর আর সময় নষ্ট করেনি জিয়া। রুটিন চেক আপের নাম করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল দেমিরকে। ভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কথা শুনে দেমির প্রশ্ন করলেও জিয়ার সামনে নিয়েছে। নিত্যদিনের ওষুধের পরিবর্তন ও ডাক্তারের কথাই হয়েছে বলে জানিয়েছে সে। এবং এই সব কিছুতে প্রত্যক্ষ সহায়তাকারী হিসেবে ফারদিনে ছিল পাশে। দেমির নামক তার প্রিয় এই ভাইয়ের দুর্দশায় সেও মূর্ছা গিয়েছিল। সত্য মেনে নিতে কষ্ট হয়েছিল, প্রচণ্ড কষ্ট। কিন্তু এগিয়ে যে তাদের যেতেই হতো দেমিরের ভালোর জন্য। ভার্সিটি যাওয়ার নাম করে ডাক্তারের সাথে দেখা করতে চলে গিয়েছিল জিয়া। বড় চমক তার ছিল সেখানেই অপেক্ষারত। দেমির চোখে লাগা আঘাত গুরুতর হলেও তার
নিয়মযোগ্য ছিল। রুটিনা নয়, বরং শুধুমাত্র কার্নিয়াতে তার ক্ষতি হয়েছে, যাদের দীর্ঘমেয়াদী সুচিকিৎসায় ভালো হয়ে যেত। তবে এতগুলো বছরের অবহেলার কারণে অবনতি ঘটেছে। গুরুতর পছন্দ অবলম্বন করতে হবে। প্রতিস্থাপন অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে এখনও দেমির সক্ষম। আর দেমির মতো অভিজাত পরিবারের জন্য বিদেশের বড় বড় হাসপাতালে যোগাযোগ করে ট্রান্সপ্ল্যান্ট খুঁজে নেওয়াই কোনো কঠিন বিষয় না। আর যা অবস্থা তার সবাই তাদের গড়িমসির ফল। সাথে ডাক্তার অনেক কিছু বলেছেন, তবে ডাক্তারের সকল অভিযোগের বিপরীতে জিয়া ছিল মৌন। মূলত তার বলার কোনো ভাষা ছিল না। দেমিরকেও একবারেই কিছু বলেনি সে। সম্পূর্ণ আশ্বস্ত হওয়ার জন্য ফারদিনকে দিয়ে বিদেশের কয়েকটি হাসপাতালে রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছিল এবং এক সপ্তাহের মাঝেই তাদের থেকে জবাব চলে এসেছে। দেমিরকে অতি সত্বর সেখানে নিয়ে যেতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা অনেকটাই আশাবাদী যে দেমির ঠিক হয়ে যাবে, এবং সেই খবরটি পাওয়ার পর থেকেই জিয়া কেমন স্থবির হয়ে পড়েছে। সব কেমন অবিশ্বাস্য ঠেকছে। আপন অন্ধত্ব, অক্ষমতা নিয়ে প্রতিনিয়ত হতাশায় ভোগা দেমিরের সবটা শুনে কেমন প্রতিক্রিয়া হবে, পরিবারের বিশ্বাসঘাতকতার সত্য জেনে কিরূপ অনুভূত করবে, সেসব চিন্তা করে জিয়ার চেতনা লোপ পায়। তবে তাকে শক্ত হতে হবে, হাতে সময় নেই। তনিমার এই বাসায় ফেরত আসার আগেই সে দেমিরকে এখান থেকে সরাতে চায়, তাই সবটা দ্রুতই করতে হবে ওকে। দেমিরের হাত ধরে আবারও বেশ উন্নতি সাধন হয়েছে শাহ গ্রুপে। যদিও তার প্রতিবন্ধকতার জন্য সব কিছু সামলানো কিংবা চাইলেও অনেক কিছুতে সে হস্তক্ষেপ করতে পারে না, তবে দেমির এখন অল্পতে মানিয়ে নিতে পারছে। আগে তো এতটুকু ছিল না, রিক্ত ছিল সে, শূন্য ছিল দুহাত। সে হিসেবে আজও অনেক ভালো আছে, এবং অবশ্যই এই ধরনের মন খোলা মনোভাবের পেছনে জিয়ারই হাত রয়েছে। যে জীবনে তাকে অভ্যস্ত হতে হবে, সেই জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে প্রতি মুহূর্ত অভিযোগ করে গেলে ও কখনোই শান্তিতে থাকতে পারবে না। বরঞ্চ যতটুকু এখনও তার আয়ত্তে আছে তার সবটাই নিজ আজলায় তুলে নেওয়া উচিত। তাই দেমির এখন অল্পতে তুষ্ট হয়ে ওঠায় মনোনিবেশ করে আছে। দিন শেষে সকল কাজ শেষে যখন ঘুমের পালা এলো, তখনই যেন মুখ্যম এক সময় সুযোগ পেয়ে বসল জিয়া। ওষুধের পরিবর্তন হওয়ার কারণে ইদানিং বেশ মাথা ব্যথা হয় দেমিরের, যেমন এখন হচ্ছে। তাই বড্ড সন্তর্পণে দেমিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল জিয়া। দেমির শান্ত হয়ে ওর কোলে মাথা রেখে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তাল কেটে গেল জিয়ার কথাই। যদি আপনাকে কখনো বলা হয় আপনি সুস্থ হয়ে উঠবেন, দু চোখে আবারও এই পৃথিবী দেখতে পাবেন, তখন আপনার কেমন লাগবে? প্রশ্নটা দেবীরের নিকট তিক্তই লাগলো বলতে গেলে। হৃদয়ের কণ্টকের মতো বিতল। ঘুম পুরোপুরি উবে গেল তৎক্ষণাৎ। চেহারায় নামলো আধার। চোখ নামিয়ে সেদিকে লক্ষ্য করে সবটাই নীরবে খেয়াল করলো জিয়া। মনটা বিষিয়ে উঠলেও জিয়াকে বড্ড আদরে রাখায় আপন গলার আওয়াজ কঠিন করতে পারল না দেমির। শুধু থমথমে কণ্ঠে বলল, আমি কখনো বদ্ধ চোখে স্বপ্ন দেখিনি লিলি। জীবনে যাই চেয়েছি সবটা সজ্ঞানে থেকে, পরিকল্পনা মাফিক চিন্তা করেই চেয়েছি। তবুও বলুন না। বিষয় যখন নিজের এই দুর্বলতা নিয়ে, তখন প্রত্যেকবারই দেমির সংবেদনশীল। ও জীবনের সাথে মানিয়ে নিলেও আজও পুরোপুরি সহজ হতে পারেনি। হীনমন্যতা প্রতি লোমকূপ জড়িয়ে এখনো। তাই বিরক্ত হয়ে উঠে বসে পড়ল। কেন এমন ব্যবহার করছো, এমন ভান করছো যেন তুমি আমায় বোঝো না? জেনে বুঝে কেন কষ্ট দিচ্ছ? নিজের স্বামীকে সুস্থ হয়ে তার স্বপ্নময় জীবনে ফেরত যেতে দেখে আমার যে খুশি অনুভূত হবে, এই খুশির পরিমাণ কোনো কিছুর সাথে তুলনাই হবে না। লিলি, থেমে যাও, ভালো লাগছে না আমার। জিয়া এবার বড্ড নরম করে দেমিরের দুই হাত আপন হাতের মুঠোয় তুলে নিল। মৃদু স্বরে বলল, আপনার সত্যি মনে হয় আমি আপনাকে কষ্ট দিতে এই কথাগুলো বলছি? না, কিন্তু সত্যি এটাই যে আমার অনেক খারাপ লাগছে এসব শুনতে। বুকে চাপ দিচ্ছে। সহসা বক্ষের বাঁ পাশে আদুরে হাত বুলিয়ে দেয় জিয়া, যেন ব্যথা নিরাময়ের প্রচেষ্টা। করুণ কণ্ঠে আকুতি করে বলে, আমায় ভরসা করে কি একটু শান্ত থাকবেন? সময় নিয়ে সবটা বলে শেষ করতে দেবেন? এরূপ কোমল আচরণে দেমিরকে পরাস্ত দেখালো। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে কেন বলো তুমি?
জবাবে কিছু বলল না, শুধু স্মিত হাসল, যা মুহূর্তেই মুছে গেল ঠোঁট থেকে। তাকে এবার বলতে হবে চরম সেই সত্যটুকু, যা একসাথেই দেমিরের জন্য বড় কষ্টকর, আবার নতুন আশার আলো বটে। দেমিরের প্রতিক্রিয়া এবার কিরূপ হয় সেটাই দেখার বিষয়। কখনো কখনো অপ্রত্যাশিত সত্যের উন্মোচনে বিপরীতে অবস্থানরত মানুষ এতটাই বিমূঢ় হয়ে পড়ে যে তাদের প্রতিক্রিয়া অত্যন্ত শীতল দেখায়। অনেকটা সেরূপে নিজ জীবনের ভালো কিছু সত্য জানতে পেরে দেমিরও কেমন চুপ হয়ে আছে। নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে তার অভিব্যক্তি। মুখ ফুটে কিছু উচ্চারিত পর্যন্ত করেনি সে এখন অবধি। যে করুণ চোখে তাকে রয় সে পাথরে দুটো চোখের দিকে। কেমন স্থবির হয়ে আছে তারা, শুধু থেমে থেমে বড় বড় শ্বাস ছাড়ার কারণে শুধু নীরের বক্ষ উঠানামা করছে বেশ। রুদ্ধশ্বাসে ঘেরা এই নীরবতা কাটিয়ে হঠাৎ দেমের বিমর্ষ কণ্ঠে বলে ওঠে, বাবা মা দাদা দাদি মারা যাবার পর যখন সব কিছু হঠাৎ করে থেমে গেল, তখন ভাইয়া আমার মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না দেমির, ভাইয়া আছি না, দুই ভাই মিলে মিশে থাকবো সবসময়, একসাথে অনেক মজা করব, অনেক খেলবো ঘুরবো। ছোট্ট আমি শুধু মাথা নাড়িয়ে সায় জানিয়েছিলাম। পরে যখন ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গেলাম, তখনও ভাইয়াই আমাকে সামলে নিল, শুরু করেছিল আগলে রাখা। অবসরে যা আমার সাথে সময় কাটাতো, দেশ বিদেশ ঘুরতে নিয়ে যেত, ঠিক যেন বাস্তবতার এই তিক্ততা থেকে আমি তাকে বাঁচানোর চেষ্টা। আমি ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দুই ভাইয়ের মাঝে ছোট্ট একটি কথা পর্যন্ত কখনো কাটাকাটি হয়নি। ভাইয়া কখনো আমার উপর গলা উঁচিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি। সেই ভাইয়াই আজ আমার জীবনের সবচাইতে বড় কাল হয়ে দাঁড়ালো। কার কথাই? একজন বাহিরের মেয়ের, যে কিনা আমাকে না পেয়ে আমারই বড় ভাইকে বশ করে নিয়েছে, বিয়ে করে এখন আমার উপর প্রতিশোধ তুলছে। তুমি বলেছিলে রক্তের সম্পর্কের চেয়ে বড় কিছুই নেই, তাহলে এখন বলো তো আমায়, রক্তের সম্পর্ক কি এত ঠুনকো হয়? কারো কান পড়ায় বিষধর বাণীতে আপন আদরের ছোট ভাইয়ের জন্য মনে চরম ঘৃণা জন্মে যায়। এই বছরে আজ প্রথমবার হয়তো দেমিরকে মানসিকভাবে ভেঙে যেতে দেখলেও জিয়া, যেই ভঙ্গিমায় ও চেহারায় সর্বদা তেজ লিলিহান শিখার ন্যায় জলজল করে, আজ তা ম্লান পরাস্ত। স্পন্দ চোখ দুটো দুঃখের সাগরে ভেসে শেষে এসে কপাল পর্যন্ত গড়িয়ে পড়েছে। সবসময় যেখানে দেমিরকে ভালো রাখতে জিয়া নিজের সর্বস্ব উজাড় করে থাকে, সেখানে আজ সে একই মানুষটাকে এভাবে দুঃখ পেতে দেখে জিয়ার মনটা পুরো ক্ষত বিক্ষত হয়ে গেল। দেমিরের সাথে তাল মিলিয়ে সে নিজেও এখন বসে বসে অস্ত্র বিসর্জন দিচ্ছে। আজকাল ভয়ঙ্কর এক যুগ নেমে এসেছে। আপন পরিবারের কাছে মানুষ নিরাপদ নয়। কতটা মসৃণভাবে তারা অভিনয় করতে জানে, জিভে চিনি নিয়ে অন্তরে হিংস্র বাঘ লালন করে। আমার তো সম্পত্তির প্রতি লোভ ছিল না। আমার কাজ দ্বারা আমি প্রতিনিয়ত এটাই বোঝাতে চেয়েছি যে বাবা রেখে যাওয়া সম্বলের হেফাজত করাই আমার মূল উদ্দেশ্য। তার মতো এক ছত্র রাজ করাই ছিল আমার লক্ষ্য। আমার হাত ধরে যদি কোম্পানির লাভ হয়, সে লাভের অংশ কি ভাইয়া পেত না? তার অপরিপক্কতার জন্যই তো কখনো তাকে কিছু বলিনি, তাকে কোনোভাবে আঘাত করিনি। তাহলে আমার সাথে এমনটা কেন করলো সে? শেষ বাক্য উচ্চারণে বজ্র কণ্ঠে চেঁচিয়ে উঠল দেমির। এই মুহূর্তে বুঝি তার সর্বস্ব বিষয়টা ধরতে পেরেছে। মস্তিষ্কে টনক নড়েছে। এতক্ষণের বিষাদী চোখ জোড়ায় আগুনের স্ফুলিঙ্গ জেগে উঠেছে যেন। সর্বোচ্চ বল প্রয়োগে হাতের নীলাভ শিরাগুলো উজ্জ্বল ত্বক ভ্যাদ করে ভেসে উঠেছে এক প্রকার। ক্রমশ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দেমির। নরম বিছানায় বার কয়েক আঘাত করে ফের চেঁচিয়ে ওঠেও, কেন হলো আমার সাথে এমন? কেন কেন কেন? আচমকা এরূপ প্রতিক্রিয়ায় হয়তো বিহ্বল হয়ে পড়েছে জিয়া। কিভাবে দেমিরকে সামলাবে সে? অপরদিকে দেমির শান্ত হতে ব্যর্থ। তার মাঝে চাপা পড়া সকল হতাশা, দুঃখ, বেদনা যাবারও তীব্র আক্রোশ হয়ে বেরিয়ে আসতে চাইছে, হয়ে উঠতে চাচ্ছে ধ্বংসাত্মক। মাত্রাতিরিক্ত ক্রোধেও হিসে ওঠে এবারে। ফুসফুস করে শ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়ে খাট থেকে, এলোমেলো পায়ে এগিয়ে চলে যায় সামনে। আজ আর পথের দিশা থাকে না তার। মস্তিষ্কে পাওয়া প্রবল ধাক্কায় সব কিছু হয়ে উঠেছে বেহিসেব। জেগে ওঠা আগ্নেয়গিরিকে সামলাতে জিয়াও পিছু ছুটে। ওর অজস্র ডাকে উপেক্ষা করে নিরুত্তর থাকে দেমির।
তবে ঘরের বাহিরে পা রাখার পরপরই তার আত্মচিৎকার শোনা যায়। মুহূর্তে জিয়া বুঝে যায় কি হয়েছে। উদ্বিগ্ন চিত্তে ঘর থেকে বেরিয়ে ও আগলে ধরে দেমিরকে। আমার চোখ। দু হাতে দু চোখ জাপটে ধরে চিৎকার করছে দেমির। সে ভুলে গিয়েছিল অক্ষমদের রাগ দেখাতে নেই, এতে নিজেরই ক্ষতি। তাদের যে আপন সীমার বাহিরে যাওয়া বারণ। করিডোরের জ্বলন্ত উজ্জ্বল আলোয় তার চোখে যেন কাটা হয়ে ফুটেছে। ব্যথায় জর্জরিত দেমিরকে এক প্রকার টেনে হিচড়ে নিয়েই জিয়া ঘর অভিমুখী হয়। ছাড়ো আমায় লিলি। আজ ইরফান শাহ দানিশকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার সাথে সে কেন এমনটা করলো? দেমির যাবে না, অথচ চোখের ব্যথায় সে কুপকাত। জিয়া কিছু বলল না। দেমিরকে জাপটে ধরে খাটে বসে ছুটে গিয়ে ড্রপ নিয়ে আসলো। বেদনায় তরপাতে থাকা চেহারাটি আপন হাতের আজলায় তুলে নিয়ে বলল, ইলহান, দয়া করে আমার কথা শুনুন। চোখ ছাড়ুন, ড্রপ দিব আমি। আমি এই লাইফ ডিজার্ভ করি না। এই ব্যথা, এই অক্ষমতা, ধরা বাঁধা সীমা, এগুলো আমার জন্য নয়, বরঞ্চ জোর করে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এসব চাই না। আমি চাই না, একদমই চাই না। দেমির নিজের মতো বিলাপ করে চলেছে। জিয়ার কোনো কথাই সে আমলে নিল না। উপায়ন্তর না পেয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল জিয়া। ড্রপ রেখে দেমিরকে আগলে নিল আপন মাঝে। শক্ত করে ওকে বক্ষ মাঝে চেপে রেখে ক্রমাগত মাথায় হাত বুলিয়ে দিল। সে জানে একমাত্র তার সান্নিধ্যেই দেমিরকে হুঁশে ফিরিয়ে আনতে সক্ষম। হলো তাই। কয়েক মুহূর্তেই ছটফটানোর মাঝে চুপ করে গেল দেমির। প্রিয় সে সুবাস নাসরন্ত্রে প্রবেশ করতেই লম্বা লম্বা শ্বাস টেনে নিল সে, যেন উগ্র মস্তিষ্ককে শীতল করছে। নরম ধৈর্যশীল এই আদরের স্পর্শে দেহের সকল অগ্নি উত্তাপ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। নিচ থেকে হাত বাড়িয়ে জিয়ার পিঠ আঁকড়ে ধরল সে জোর খাটিয়ে। পরিবর্তনটুকু লক্ষ্য করে এবার জিয়া বলে, আপনার প্রতিক্রিয়া ভুল নয়, কিন্তু এভাবে নিচে ছুটে চলে যাওয়াটা ভুল ছিল। আপনার এই অক্ষমতাকে না চাওয়ায় কোনো দোষ নেই, কিন্তু নিজেকে আঘাত করাই দোষ ছিল। দেমিরকে আরও নেতিয়ে যেতে অনুভব করলো জিয়া। আমি মানতে পারছি না লিলি। যেখানে সত্যটা জানতে পেরে আমার নিজের এতদিন লেগেছে স্থির হতে, সেখানে আপনার জন্য যে সহজ হবে না সেটাই স্বাভাবিক ইলহান। তবে আপনার নিজেকে সময় দিতে হবে। জীবনে অপ্রত্যাশিত মুহূর্ত আসবে, তাই বলে কি আমরা এভাবে ভেঙে পড়ব? যদি প্রত্যেক ব্যক্তি এভাবে হেরে যেত, তাহলে পৃথিবীতে কারো অস্তিত্ব থাকতো না। আমাদের ধৈর্য ধারণ করতে হয়। 5 বছর যাবৎ আমি এই যাযাবর জীবন কাটাচ্ছি লিলি। এবং আমার পরীক্ষা শেষ। আপনার ধৈর্য এবার ফুরলো। আপনি ভালো হয়ে উঠবেন, বুঝতে পারছেন? অথচ আমি অনেক আগেই সুস্থ হয়ে উঠতে পারতাম। ধরে নিয়ে এটা আপনার এক পরীক্ষা ছিল, আপনি উত্তীর্ণ হয়েছেন। সেজন্যই তো সকল সত্য সম্মুখে চলে এলো। ওদেরকে এভাবে আমি ছেড়ে দিব না। আমার জবাবদিহিতা চাই। অবশ্যই চাইবেন, প্রয়োজনে শাস্তি দেবেন, তবে সঠিক সময় এলে। এখন কেন নয়? জিয়া মৃদু হাসে। দেমিরের মতো চতুর মানুষটিরও আজ চিন্তা চেতনা লোপ পেয়েছে। যারা চায় আপনি কখনো সুস্থ হয়ে না উঠুন, তারা যদি জানতে পারে আপনি সবটা জেনে গিয়েছেন, তাহলে কি মনে হয় আপনার জন্য কি সবকিছু আরো কঠিন হয়ে যাবে না? ভ্রু কুচকে আসে দেমিরের। জানতে চেয়ে বলে, তাহলে এবার পালা তাদের চেতনা লোপ পাইয়ে দেওয়ার, কোনো পথ না খোলা রাখা। তারা যেন সাবধান হয়ে উঠতে না পারে তার ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রয়োজন আগে আপনার সুস্থ হয়ে ওঠার। আপনি আপনার প্রতিপক্ষের সম্মুখে এমনভাবে দাঁড়াবেন যেন তারা চোখ তুলে তাকানোর সাহস অবধি না করতে পারে। তাহলে তুমি বলছো? জি, আপনি গোপনে চিকিৎসার জন্য বিদেশে যাবেন। সুস্থ হয়ে এসে তাদের মুখোমুখি হবেন, আপন সব প্রশ্নের জবাব চাইবেন। সবটা বুঝতে পেরে দেমির শান্ত হয়ে এলো। জিয়ার মাঝে নিজেকে আরও বিলীন করে দিয়ে বলল, অন্ধ হওয়ার পাশাপাশি আমার মস্তিষ্কও নিশ্চল হয়ে গিয়েছে লিলি। ঠিক মতো কিছু ভাবতেই পারি না। তুমি না থাকলে যে কি হতো জানো? আমার আরও আগে ভাবা উচিত ছিল। তনিমা ভরসার যোগ্য নয়। বুক চিরে এক হাহাকার মিশ্রিত শ্বাস ছাড়ে দেমির। প্রত্যুত্তরে জিয়া কিছু বলে না। সত্যি বলতে সে নিজেও এই বোকামির উপর আফসোস করেছে। কেন যে তনিমার উপর এই দায়িত্বটুকু দিয়ে রেখেছিল। ভাবনা শেষে নীরবে পুরুষালী শক্ত কপালে
উষ্ণতা বুলিয়ে দিয়ে জিয়া সরে আসে। পাশ থেকে পুনরায় ড্রপ হাতে নিয়ে বলে, এবার নিজেকে একটু স্বস্তি দিন। দেমির গুয়ার তুমি করে না, মেনে নেয় জিয়ার কথা। তাকে এখন শক্ত হতে হবে। জিয়া যা যা বলেছে তার সবটা মতোই চলতে হবে। নিজেকে সুস্থ করে তোলায় সর্বোচ্চ মনোযোগ নিবেশ করা ছাড়া উপায় নেই। এরপর না হয় বাকি সব হিসেব নিকাশ হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার তোড়জোড় চলছে। নির্দেশনা মোতাবেক ফারদিনই সব ব্যবস্থা করেছে। দেমিরকে নিয়ে সে যাবে চিকিৎসার জন্য। এর মাঝ থেকে জিয়ার মন জুড়ে নেমে এসেছে আমাবস্যা। দেমিরের নির্দেশেই তাকে সঙ্গ দেওয়া হচ্ছে না। এক সপ্তাহ বাদেই জিয়ার স্নাতকের ফাইনাল পরীক্ষা শুরু। এর মধ্যে সে বিদেশ পাড়ি কিভাবে জমাবে? জিয়ার মতন মেধাবী ছাত্রের জন্য 1 বছর বিফলে যাওয়া মানায় না। সে থেকে জিয়া ঠায় চুপটি করে কাজ করে যাচ্ছে। সে জেনে বুঝে কদম বাড়িয়েছিল। পাসপোর্টের কাজও ইতিমধ্যে শেষ করে ফেলেছিল। ও জানতো যে মাঝে পরীক্ষা পড়বে এবং সব সময়ের মতোই দেমিরের উপর আর অন্য কোনো চিন্তায় ওর মাথায় আসেনি। দ্বিতীয় কোনো ভাবনা ছাড়াই পরীক্ষায় উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়ে বসেছে। কিন্তু শেষ সময়ে সে ঘটে গেল বিপত্তি। দেমির কিভাবে যেন জেনে গিয়েছে যে জিয়ার পরীক্ষা কয়েকদিন বাদেই, এবং তারপর থেকেই দেমিরের মেজাজ চটেছে। পড়ালেখা নিয়ে আর যাই হোক, এই ধরনের হেলাফেলা একদমই ওর পছন্দ নয়। এমনিতেই জাতীয়তে পড়ো, তার উপরে ইয়ার লস দিতে চাচ্ছ? তুমি তো সাংঘাতিক। যেদিন থেকে দেমির জানতে পেরেছে কিছু সমস্যার কারণে জিয়া সরকারিতে সুযোগ না পাওয়ায় জাতীয়তে পড়ছে, সেদিন থেকে দেমির কটাক্ষ করে চলেছে। তার বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও কেন প্রাইভেটে পড়েনিও সে নিয়ে দেমিরের ভীষণ মাথা ব্যথা। আর্থিক সমস্যার সত্যিটা মুখ ফুটে জিয়া বলতে না পারলেও কোনো মতে সামলে নিয়েছিল পরিস্থিতি। তবে আজ ওর মন খারাপের পাল্লা যথেষ্ট উঁচু। তাই তুমি না যেয়ে বলল, আপনি বারংবার আমাকে কটাক্ষ করবেন না। পড়ালেখা নিজের কাছে, সিজিপিএ তোলাও আপন পরিশ্রমের উপর নির্ভর করে। তাই প্রতি বছরই আমার মেধাবৃত্তি আসে। ডিপার্টমেন্টে টপ করি। প্রাইভেট আর জাতীয়র এই ভেদাভেদ বন্ধ করুন এবার। আমি কিংবা আমার মেধা এবং যোগ্যতা কোনোটাই কিন্তু জাতীয়তে পড়ার কারণে কমে যায়নি। থমথমে গলার প্রত্যুত্তরে দেমির চুপ করে গেল। বুঝতে পারল মহাশয়া আজ সত্যি অনেক কষ্ট পেয়েছেন। তবে সে কি বোঝে না দেমিরের তার চেয়ে বেশি কষ্টে আছে। বিয়ের পর থেকে এই পর্যন্ত 2 বছর গড়িয়ে একদিন কিংবা এক রাতের জন্য তারা আলাদা থাকেনি। সেখানে বিদেশ বিভুয়ে গিয়ে এত বড় জীবন পরিবর্তনীয় এক অপারেশনের মধ্য দিয়ে যাবেও, তাও সম্পূর্ণ জিয়ার অনুপস্থিতিতে। ভাবতেই দেমিরের দম বন্ধ হবার জোগাড়। নিজেকে কেমন একলা অসহায় মনে হচ্ছে। কিন্তু তাই বলে নিজের জন্য জিয়ার কেরিয়ারে এত বড় ক্ষতি সাধন করা ওর পক্ষে সম্ভব না। প্রয়োজনীয় যা লাগবে বলে আমার মনে হয়েছে তার সবটাই প্রায় তোলা শেষ। আর কিছু লাগলে এখনই বলে নিন। মনোযোগ দিয়ে সবটা পরখ করে নিচ্ছে জিয়া। দেমিরের প্রতিটি জিনিসে যত্ন সহকারে লাগেজে তুলে দিচ্ছে। অথচ আজ তো ওকেই নিজের এই উদ্বিগ্ন মন ও নিশ্চল মস্তিষ্ক নিয়ে এখানে পড়ে থাকতে হবে। দেমিরের জীবনে এতটা গুরুত্বপূর্ণ সময়ও কাছে থাকবে না। বিষয়টি মেনে নিতেই জিয়ার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে। চোখ ছলকে অশ্রু ঝরে পড়তে চাইছে, কিন্তু দেমিরের কঠোরতায় ও আটকে রাখছে নিজেকে। কিন্তু স্ত্রীর এই থমথমে কণ্ঠস্বর ও অপ্রয়োজনীয় নীরবতা দেমিরকে কণ্টকের মতো বিচ্ছে। ডিভান থেকে উঠে চলে গেল আলমিরার কাছে। সেখানে মেঝেতে বসে লাগেজ সাজাচ্ছিল জিয়া। উঠে দাঁড়াও তো। কাজ করছি আমি। তুমি কি চাও কিছু একটাতে পা বেঁধে আমি পড়ে যাই? আপনি কখনো ভালো হবেন না। উঠে দাঁড়িয়ে অভিযোগ করল জিয়া। দেমির নিঃশব্দে ঠোঁট এলিয়ে হাসে। সঙ্গিনী তার কিঞ্চিত অসুবিধা সহ্য করতে অক্ষম। মন খারাপ করে থাকা জিয়াকে দেমির আগলে নিয়ে চলে সে খাটে বসে। আপন দুহাতে নরম কোমল হাত দুটো তুলে নিয়ে বলে, তুমি কেন শুধুমাত্র নিজের কষ্টকেই প্রাধান্য দিচ্ছ? আমার কথা কি ভেবেছ? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তাই তো বলছি আমি চলি সাথে। না। দেমিরের দৃঢ় প্রত্যুত্তরে জিয়া আবারও মিয়ে গেল। আমাদের দুজনের অনেক কষ্ট হবে, তবু আমি এই বিষয়ে যেহেতু রাজি হচ্ছি না, তাহলে বুঝতেই পারছো তোমার কেরিয়ার, এডুকেশন আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তুমি এটাও জানো যে তোমাকে উচ্চশিক্ষার জন্য বিদেশ নিয়ে যাওয়াও আমার এক বড় স্বপ্ন। সেখানে 1 বছর বাদ দেওয়া, বিশেষ করে ফাইনালে অনুপস্থিত থাকা
কতটা বিরূপ প্রভাব ফেলবে তুমি ভাবতে পারছো? দেমির তো ভুল কিছু বলেনি, ওর প্রতিটি শব্দ যথার্থ। জিয়া নত কণ্ঠে বলে, আপনি আমাকে ছাড়া কিভাবে সব সামলাবেন? এই স্বপ্নপূরণের আশায় যে আমি সুস্থ হয়ে তোমার সম্মুখে দ্রুতই উপস্থিত হব। সবটা ঠিক হয়ে গেলে আমাদের আগামীটা খুবই সুন্দর হবে। তোমাকে দু চোখ ভরে দেখার যে আকুলতা আমার মাঝে জন্মাবে, সেই অনুভূতির জন্য হলেও আমি নিজেকে দেখে রাখবো। আর আমি জানি তো, আমি ঠিক না থাকলে আমার লিলিও ভালো থাকবে না। আর আমার লিলির কোনো অসুবিধা হোক, সেটা আমার মঞ্জুর নয়। জিয়ার দু চোখে এবারে ধারা নামে। প্রবল ব্যাগে পুরো কপোল ভিজে যায় মুহূর্তেই। মৃদু কান্নার শব্দে দেমির আপন বক্ষে ঠাঁই দেয় তার প্রিয় নারীটিকে। গাল দুটো আদরে হাতে মুছিয়ে দিয়ে বলে, তবে তোমার কিন্তু নিজের জন্য চিন্তা করা উচিত লিলি, কেন? কারণ সামনে তোমার ঘোর বিপদ। কি বলছেন? না বুঝতে পেরে জিয়ার মাঝে অস্থিরতা তৈরি হচ্ছে ক্রমশ। যা টের পেয়ে ঠোঁট কামড়ে হাসে দেমির। কানের কাছে ফিসফিসিয়ে বলে, এতদিন শুধু আমার উষ্ণ স্পর্শতেই তোমার সর্বাঙ্গ কেঁপে উঠত, কিন্তু পরের বার থেকে এক শীতল মদিরা দৃষ্টি তোমাকে প্রতিনিয়ত ঘায়েল করে দিবে। সামলে উঠতে পারবে তো? পুরুষালী কণ্ঠস্বর জিয়ার সর্বস্ব কাঁপিয়ে তোলে। শির দ্বারা পেয়ে অসহনীয় অনুভূতি কলকলিয়ে নেমে যায়। দেমিরকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ছাড়ুন আমায়। আজ আর ছাড়ছি না। আগামী মাসগুলোর জন্য নিজের মাঝে শক্তি সঞ্চয় করতে হবে না? আই নিড টু রিচার্জ মাই সোল। তাতে আমার কি কাজ? লাজুক স্বরের প্রত্যুত্তরে দেমির শব্দ করে হেসে বলে, তুমি তো আমার সব। তাদের এই গভীর সান্নিধ্যের আপাতত আর বিচ্ছেদ ঘটে না। প্রেমময় বাক্য স্পর্শে কেটে যায় রাতের প্রথম প্রহরটুকু। রাতের তৃতীয় প্রহর এখন। একটু পরে নতুন দিনের আগমনের সাথেই দেমিরের ভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। ফারদিন চলে এসেছে। প্রয়োজনীয় লাগেজ ও সরঞ্জাম নিয়ে গাড়িতে তুলছেও। দেমিরের আদেশেই জিয়া ওর সাথে বিমানবন্দরে যাচ্ছে না। ড্রাইভার আপাতত আসতে পারবে না, আর জিয়া একা চলাচল করুক সেটা দেমিরের পছন্দ নয়। তাই বাসা থেকেই একে অপরকে বিদায় জানাচ্ছে তারা। শেফালিও ঘুম বাদ দিয়ে এই মাঝরাতে উঠে এসেছেন। যখন থেকে জানতে পেরেছেন দেমিরের সুস্থ হয়ে ওঠার সুযোগ রয়েছে, তখন থেকেই উনি ভীষণ খুশি। আর মাঝেই জিয়াকে আগলে ধরে দেমির নিচে নেমে এসেছে। স্বামী স্ত্রীর দুজনের মুখে আধার নেমেছে, যেন কোনো এক সুখের ছায়া। বসার ঘরে আসতেই দেমিরের ইশারায় জিয়া তাকে শেফালির কাছে নিয়ে যায়। আমার জন্য দোয়া করবেন আপা। আপনাকে অনেক জ্বালিয়েছি, এবার যেন সুস্থ হয়ে এসে এর ভর্তুকি দিতে পারি। দেমিরের কোমল কণ্ঠ শেফালির মনটাও নরম হয়ে আসে। কি যে বলেন না ভাইজান, আপনি সুস্থ হয়ে আসেন, এতেই আমি খুশি। দেমির স্মিত হাসে। জিয়ার হাত ধরে বলে, লিলিকে দেখে রাখবেন আপা। আপনার ভাইজান কিন্তু ওকে বিশেষ আমানত হিসেবে রেখে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বৌমণিকে দেখে রাখবো। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা। জিয়ার পা দুটো কেন যেন চলতে চাইছে না। মন বলছে এই বাসার সীমানা পেরিয়ে দেমির একবার চলে গেলে তাকে আর ফেরত পাওয়া হবে না। সে শূন্য হয়ে যাবে পুরোপুরি। এই সঙ্গ ভেঙে যাবে। চলমান এসব অশুভ চিন্তাকে জিয়া গুরুত্ব না দিলেও তারা মনে গেঁথে যাচ্ছে প্রবলভাবে। দরজার সম্মুখে চলে আসতেই জিয়ার টলমলে কদম থেমে যায়। এদিকে দেমিরও চুপ। ভেতরটা ওরও কাঁপছে ভীষণ করে। কিন্তু এখন সে যদি নরম হয়ে যায় তাহলে খুদ জিয়ায় ভেঙে পড়বে। তাই নিজেকে সামলে জিয়াকে শেষবারের মতো জোরালো আলিঙ্গনে বেঁধে নেয়। পরম আদরে ললাটে ভালোবাসার স্পর্শ বিলিয়ে বলে, আসছি। দেমিরের হাতটি পাকড়াও করে জিয়া বড্ড করুণ কণ্ঠে বলে উঠে, আপনার অপেক্ষায় থাকবো। আমি তো জানি আমার একটা লিলি আছে শুধু। দেমির স্মিত হাসলেও জিয়া হাসতে ব্যর্থ হয়। বড্ড অস্থির অনুভূত হচ্ছে ওর। ভাইয়া, দরজার ওপাশ থেকে ফারদিন ডাকতেই দেমিরকে ছেড়ে দেয় জিয়া। নিজে ভেতরের দিকে সরে গিয়ে দরজা খুলে দেয়। কিয়ৎক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থেকে শেষমেশ বাহিরের দিকে পা বাড়ায় দেমির। ফারদিনও আপন দায়িত্ব বুঝে দেমিরকে পাশ থেকে ধরে নেয়। তখনই ভেতর থেকে জিয়া বলে, আপনাকে ভরসা করেছি ভাইয়া, দয়া করে ওনাকে দেখে রাখবেন। আপনি চিন্তা করবেন না ভাবি। সাবধানে যাবেন। দেমিরকে নিয়ে ফারদিন লিফটে উঠতেই দ্রুত কদমে আপন ঘরের দিকে ছুটে জিয়া। জানালার ধার ঘেঁষে দাঁড়িয়ে
উন্মুখ হয়ে তাকিয়ে রয়। একটু পরেই চোখে পড়ে ধীর কদমে দেমিরকে নিয়ে এগিয়ে চলছে ফারদিন। অতঃপর সাবধানে গাড়িতে উঠে বসতে সাহায্য করে। এরপর ফারদিন ভেতরে ঢোকার কিছু সময়ের মধ্যেই শোনা যায় ইঞ্জিনের শব্দ। গার্ড লোহার গেট খুলে রেখেছে। রাতের নিস্তব্ধতা চিরে যান্ত্রিক শব্দ তুলে বেরিয়ে যাচ্ছে গাড়িটি। চলে যাচ্ছে জিয়ার ইলহান। নিজেকে কেমন অসহায় অনুভব করছে জিয়া। অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে অমূল্য কিছু হারিয়ে ফেলছে সে। অথচ কয়েক মাসের মধ্যেই লোকটা ফিরে আসবে সম্পূর্ণ সুস্থ হয়ে। বোকা এই মনটা এত দুর্বল কেন? প্রয়োজনের সময় এমন অবুঝ হয়ে ওঠে কেন? উত্তর খুঁজে পায় না জিয়া। শুধু অবিরাম বয়ে চলা অশ্রুর দাপটে ধীরে ধীরে ঝাপসা হতে থাকে ওর দৃষ্টি। সাথে অদৃশ্য হয়ে যায় চলমান সেই গাড়িটিও। অপেক্ষার প্রহর ফুরোয় না বলেও কিভাবে যেন একটু একটু করে 3টে মাস পেরিয়ে গেল। দুজনের মাঝে হাজার হাজার মাইলের ব্যবধান। দূরত্ব থাকলেও জিয়া ছিল দেমিরের মনোবল জোগানোর একমাত্র সাথী। আপন পরীক্ষার ঝক্কি সামলেও প্রয়োজন অপ্রয়োজনে যান্ত্রিক যোগাযোগের মাধ্যমে প্রতিটি মুহূর্ত দেমিরকে সঙ্গ দিয়ে গিয়েছে জিয়া। ছিল দেমিরের হৃদয়ের এক অবিচ্ছেদ্য বিশেষ অংশ হয়ে। প্রথম সপ্তাহেই সফলভাবে অস্ত্রোপচার হয়ে গিয়েছিল দেমিরের। অতঃপর কিছু সময় বাদে ব্যান্ডেজ খুলে এখন নিয়মিত চিকিৎসা চলছে। সেলাইও কাটা হয়ে গিয়েছে ইতিমধ্যে। ডাক্তার জানিয়েছে কোনোরূপ জটিলতা নেই। সম্পূর্ণ ঝুঁকি কেটে গেলেই দেমিরের দেশে দ্রুত ফেরত চলে আসা নিয়ে এখন সকলেই আশাবাদী। জিয়া এখন মুখ্যম সে দিনটির জন্যই উন্মুখ হয়ে অপেক্ষারত। তার মন যে মানে না, হৃদয় আনচান করে। মানুষটাকে ছাড়া একা একা থাকা যে এত কষ্টকর হবে সে কল্পনায়ও ভাবিনি। 2 বছর পর বাবার বাসায় গিয়ে অনেক সময় কাটানোটার মতো সুযোগ পেয়েও দিন শেষেও শান্তি পায়নি। এখনো বসে বসে শুধু অতিবাহিত দিনগুলো গুনে যায়। কবে যে লোকটাকে আবার আপন দুহাতে ছুঁয়ে দিতে পারবে, এই ছটফটে অন্তঃস্থলের তৃষ্ণা মিটবে। বাহিরে আধার নেমে এসেছে। এই সময়টাতে বয়ে চলা মৃদু বাতাসে কিঞ্চিত শিহরণ ধরে যায় সর্বাঙ্গে। জানালার ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে এক সুপুরুষ। হাতে তার ধোয়া ওঠা কফির মগ, তবে দৃষ্টি তার অদরে জ্বলতে থাকা টিমটিমে ল্যাম্পপোস্টের আলোয়। আজ সেই চোখ দুটো নিষ্পন্দ শীতল নয়, বরঞ্চ এক দুর্নিবার দ্যুতি ও চমক সেখানে ক্ষণে ক্ষণে ঝিলিক দিয়ে উঠছে। চোখে মুখে এক অনাবিল প্রশান্তির ছেয়ে আছে, ভাবভঙ্গি সাবলীল। ভাই, আপনি চশমা খুলে রেখেছেন কেন? ভাবি যদি জানতে পারেন যে আপনি নিয়ম লঙ্ঘন করছেন তাহলে কিন্তু রাগ করবেন। ফারদিনের অভিযোগে দেমিরের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখা যায়। শান্ত স্বরে বলে, অল কাইন্ড অফ রেস্ট্রিকশনস আর ওভার নাও ফারদিন। ডাক্তার আর কয়টা দিন থেমে থেমে চশমা পড়তে বলেছেন তো? আমার সুস্থতা আমি নিজেই অনুভব করতে পারছি। আর কোনো বিধিনিষেধের প্রয়োজন নেই এই 2 চোখের। তারা এখন স্বাধীন, মুক্ত। দেমিরের প্রাণোচ্ছল কণ্ঠস্বরে ফারদিন আর কিছু বলে না, নিজেও স্মিত হাসে। সত্যি বলতে সুস্থ হয়ে ওঠার পুরোটা সময় চমৎকার এক ধৈর্যের পরীক্ষা দিয়েছে দেমির। তাই এবার তাকে এর পুরস্কার স্বরূপ একটু আধটু বাদ ভাঙ্গা হাওয়া মানায়। টিকিট কেটে ফেলো ফারদিন। কিন্তু আপনি না ভাবিকে বিকেলেই বললেন যে আরও সপ্তাহখানেক বেশি সময় লাগবে। অবাক হয়ে জিজ্ঞেস করে ফারদিন। উত্তরে দেমির ঘুরে তাকায়। মুখবয়ব জুড়ে প্রবল এক তৃষ্ণার সমাহার সাজিয়ে নিয়ে বলে, মিথ্যে বলেছি? মিথ্যে? আমি যে ওকে দেখার জন্য কি পরিমাণ ব্যাকুল হয়ে আছি ফারদিন, তুমি অনুমানও করতে পারবে না। মিথ্যে বললাম কারণ ওকে একটু চমকে দিতে চাই আমি। ও যে আমাকে সময়ের আগেই হঠাৎ দেখে কি পরিমাণ খুশি হবে সেটা দেখতে চাই। বুঝলাম না ভাইয়া, আপনি যা বলেন তাই হবে। ফারদিনের সায় পেতেই দেমির এক দীর্ঘশ্বাস ছাড়ে। অপেক্ষার প্রহর ফুরল তবে। এবার তার নিরে ফেরার সময় হয়েছে। আপন প্রাণপ্রিয়ার বাহুডোরে নিজেকে সমর্পণ করার পালা। নিজের পিতৃবাড়িতে খুব আশে জীবন পার করছে তনিমা। গর্ভকালীন সময় ইতিমধ্যেই তার 6 মাস পেরিয়েছে। গত কয়েক মাসে সে আর সাহা বাড়িতে ফিরে যায়নি। এর অন্যতম কারণ হলো দানিশ ও দাসিনী এই মুহূর্তে কাজের সূত্রে নানা দেশে তার বিচরণ। উপরন্তু দেশ বিদেশ ঘুরে বেড়ানোর নেশাটা তার এখনও অনেক গভীর। আগেকার সঙ্গে এখন বাধ্য হয়ে থমকে গেলেও সে এখনও উড়ন্ত পাখি। তনিমা কিছু বলে না, দানিশকে তার মতো থাকতে দেয়।
বরঞ্চ দানিশ কি করছে না করছে সে বিষয়ে ওর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কারোর জন্য বিশেষ পড়ুয়া করার হলেও তার জন্য এক ফুটা হলেও মনে জায়গা থাকতে হয়, যে জায়গাটা তনিমার মনে দানিশ নামক লোকটির জন্য একদমই নেই। আপন মনে সে লৌহ মানব ছাড়া আর কাউকে কখনো ঠাঁই দেয়নি তনিমা। শুধু সেটুকু সময়ে সে মনের কথা শুনেছে, তারপর জীবনে ও যাই করেছে তার সবটা মস্তিষ্ক খাটিয়ে অপমানের প্রতিশোধ নিতে, এর থেকে আত্মতৃপ্তি লাভের জন্য করেছে। দানিশ ছিল একটি গুটি মাত্র। দানিশ হয়তো ভাবে তনিমা তার ভীষণ বাধ্যগত এক স্ত্রী, ও যা বলে তাই করে, সবটা শুনে যায়, হ্যাঁতে হ্যাঁ মিলায়, বিপরীতে কোনো প্রশ্ন করে না। অথচ কখনো বুঝতেই পারল না যে এটা কোনো অনুগত্যতা নয়, বরং প্রখর অবহেলা। এখনও এক অবসর সময় পার করছিল তনিমা। ইদানিং শরীরটা তেমন সায় দেয় না, অস্বস্তিতে কাটে দিনগুলো, কোনো কিছুই ভালো লাগে না। তোর মধ্যে ওই দানিশের কল আসে, এই সময়টাতে হয়তো হরমোন পরিবর্তনের জন্যই। তবে দানিশ আগের থেকে অনেক বেশি বিরক্তিকর হয়ে উঠেছে তনিমার কাছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে অক্ষম সে। তাই দাঁতে দাঁত চেপে লোকটার সকল কথা চুপচাপ শুনে যায়, আহ্লাদের সকল বাণীগুলো বসে বসে হজম করে। তবে আজ যখন কল রিসিভ করলো, তখন সব সময়ের মতো উজ্জ্বল শোনালো না দানিশের কণ্ঠস্বর, বরঞ্চ চিন্তিত হয়ে বলল, দেমির কি করছে বলতে পারো? ভ্রু কুচকে আসে তনিমার। সে এখানে বসে কিভাবে জানবে দেমির কি করছে? আশ্চর্য। তবু এক লহমায় তেতো হয়ে আসা মেজাজ সামলে বলল, সেটা তো আমি বাসায় থাকলে বলতে পারতাম। শুনলাম ও গত কয়েক মাস যাবৎ অফিসের কাজে যোগ দেয় না। সেটা তো তাহলে ভালো খবর। হয়তো, সাথে ফারদিন ছেলেটাও লাপাত্তা। কিন্তু আজ জানতে পারলাম ও প্রতি সপ্তাহ প্রচুর পরিমাণে টাকা তুলছে অ্যাকাউন্ট থেকে। এক কথায় লাখ লাখ। এত টাকা কোথায় খরচ করছে সেটা জানা প্রয়োজন। এইবারে তনিমার কপালেও ভাঁজ পড়ল। এত টাকা দেমির কোন কাজে খরচ করবে? জিয়া ছাড়া অন্য কোনো কারণ থাকার তো কথা নয়। তাহলে কি তনিমার অনুপস্থিতিতে কাজে লাগিয়ে মেয়েটা নিজের স্বার্থ উদ্ধার করছে? এত লোভী! ওর বাবাকে তো তনিমা সম্পূর্ণ সুস্থ করে তুলেছে, সুন্দর জীবন দিয়েছে ওর পরিবারকে, তাহলে আবার কি প্রয়োজন? আমি জানি দেমিরের পুরো অধিকার আছে, কিন্তু ওর উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে চাই না আমি। তুমি এর কারণটা জেনে আমাকে দ্রুতই খবর দাও। তুমি চিন্তা করো না, আমি দেখছি। দানিশের সাথে কথা শেষ করে নিজের সহকারীকে কল করে তনিমা। আর নতুন এক চিন্তা যোগ হলো তার উপর। এটা একটা বিহিত করতে হবে অতি দ্রুত। অপর পাশ থেকে কল রিসিভ হতেই এক প্রকার খেকিয়ে উঠল তনিমা। দেমির যে অফিসের কাজে যোগ দেয় না, সেটা কেন জানাওনি আমাকে? লিটন নামক মাঝ বয়সী লোকটা হঠাৎ একটু কর্কশ কথার বানে কিছুটা মিয়ে গেলেন। সে তো তার ম্যাডামের অনুপস্থিতিতে এক অলস জীবন কাটাচ্ছিল, এত কিছু তো ভেবে দেখেনি। তাই ক্ষমা চেয়ে নত কণ্ঠে বললেও, সরি ম্যাডাম। রাখো তোমার সরি। প্রতি মাসে যখন ঔষধ দিতে যাও, তখন দেমিরকে দেখো না? কিসের ওষুধ ম্যাডাম? তনিমার বিস্ময়ে এবার মাত্রা ছাড়ালো। গাধা, প্রতি মাসে যে দেমিরের বাসা ঔষধ নিয়ে যাও, সেই ঔষধ। গত কয়েক মাস তো আপনি আমাকে কিছু বলেননি ম্যাডাম, তাই আমিও আর নিয়ে যাইনি। তনিমা এবার কথা বলতেও ভুলে গেল। সে কি কানে ঠিক শুনল? বিগত মাসগুলোতে দেমিরকে ওষুধ দেওয়া হয়নি, তাহলে কিভাবে চলছে? তাকেও তো ও বাসা থেকে কিছু জানানো হয়নি। এতগুলো সময় মাসের মাঝে ঠিক কি কি হতে পারে সেটা আন্দাজ করেই তনিমা জমে গেল ওই মুহূর্তে। এই মস্তিষ্ক কাজ করছে না। ওর অজান্তেই হয়তো অনেক বড় কিছু ঘটে গেছে, যা তনিমা কখনো কল্পনাও করতে পারবে না। তাকে এখনই সাহা বাড়িতে যেতে হবে, জানতে হবে কি চলছে সেখানে। থমকে গেলে বিপদ ওর উপর এসে পড়বে। তার আগেই সবটা সামলে নেওয়ার চেষ্টা করতে হবে ওকে। দ্রুত নিজ অবস্থান থেকে উঠে গেল তনিমা। গন্তব্য এখন সাহাবাড়ি। আকাশি রঙা পোলো টি শার্ট ও সফেদ প্যান্ট পরনে তার, চুলগুলো জাল দিয়ে পরিপাটি করে সাজিয়ে রাখা, চোখে কালো রোদ চশমা, এক হাতে ট্রলি ব্যাগ, পুরো অবয়ব জুড়ে আভিজাত্য এর ছোঁয়া, অভিব্যক্তিতে দুর্নিবার অপ্রতিরোধ্য আকর্ষণ। গায়ের উজ্জ্বল রং যেন দুপুরের ঝলমলে রোদে আরও চোখে লাগছে বেশ। পাশেই ফারদিন হাঁটছে, মূলত ক্যাবের জন্যই এগিয়ে যাচ্ছে তারা।
বিকেলের দিকে ফ্লাইট তাদের। পথে এগোতে এগোতে দেমির ও ফারদিন নিজেদের মাঝে হালকা পাতলা কথা বলছিল। আর মাঝে বিশুদ্ধ স্থানীয় ইংরেজি ভাষায় ডাক ভেসে আসে পেছন থেকে। দেমির। নিজের নাম শুনে দেমিরও পিছু ঘুরে তাকিয়েছে। এক হাস্যোজ্জ্বল চেহারার শ্বেত ত্বকের পুরুষ এগিয়ে আসছে। মুখবয়ব তার হতভম্ব ভাব, যেন চোখের সামনে যা দেখছে তা অবিশ্বাস্যকর। অথচ দেমির বেশ শান্ত হয়েই রইল। আগন্তুককে সে চিনতে পেরেছে, তাই বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সত্যি বলতে ইচ্ছে করলো না। লোকটি সম্মুখে দাঁড়িয়ে ফের বিস্ময়কর কণ্ঠে বলল, দেমির না? হ্যাঁ নিক, আমি দেমির। কাষ্ঠ হেসে প্রত্যুত্তর করলো দেমির। নিক যেন আরো অবাক হলো। তুমি আমাকে মনে রেখেছো, উপরন্তু দেখতে পাচ্ছ, বিশ্বাসই হচ্ছে না আমার। হোয়াট ইজ সো আনবিলিভেবল টু ইউ? দ্য এন্টায়ার অফ ইউ। এবার বেশ বিরক্ত হলো দেমির, তাই নিজ থেকে আর কিছু না বলে চুপ করে রইল। অথচ নিক যেন দেমিরের ভাবভঙ্গি সহসায় বুঝে গেল। এই ছেলের সাথে কতগুলো বছর কাটিয়েছে, একসাথে পড়াশোনা করেছে, যথেষ্ট কাছের বন্ধু ছিল তারা। তাই সে হেসে দেমিরের গলা জড়িয়ে ধরে বলল, ডুড, মন খারাপ করো না। আমি তো তোমাকে সুস্থ দেখেই এত অবাক হয়েছি, সাথে ভীষণ খুশিও। থ্যাঙ্কস। কিন্তু কিভাবে হলো? যতটুকু জানতে পেরেছিলাম তোমার সুস্থ হওয়া প্রায় অসম্ভব ছিল। এরূপ কথায় দেমিরের মুখকান্তি আর শক্ত হয়ে এলো। থামথামে স্বরে বলল, কোনো কিছুই অসম্ভব নয়। তাও ঠিক বলছো, এতদিন বাদে একসাথে হয়েছি, চলো কোথাও বসে আড্ডা দেই। নিকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দেমির বলে, বিকেলে ফ্লাইট আমার, দেশে ফিরছি। নিকের সামনে এতক্ষণে ফারদিন নজরে এসেছে। ওর সাথে সহাস্যে করমর্দন করে নিক বলে, আচ্ছা চলো, একসাথে কফি না হয় খাই, ওখানে যাই, চলো, বেশিক্ষণ নিব না। একবার ফারদিনের দিকে ইশারায় তাকালো দেমির। ইতিবাচক ইঙ্গিত মিলতে ইশারায় জানালো নিককে। অতপর সকলে মিলে চলল সেদিকে। কফি শপে টেবিল রিজার্ভ করাই ছিল এবং সেখানে বসেছিল এক অনিন্দ সুন্দরী যুবতী। নিকদের আসতে দেখেই সে সহাস্য ভঙ্গিমায় চোখ মুখ উজ্জ্বল করে উঠে দাঁড়ালো। বিপরীতে নিক হেসে তাকে মৃদু আলিঙ্গনে আবদ্ধ করে সামনে তাকিয়ে বলে, দেমির, মিট মাই ফিয়েন্সে আনিকা, অ্যান্ড আনিকা ইজ ওয়ান অফ মাই ভেরি ওল্ড ফ্রেন্ডস দেমির। দেমির এক পল সেদিকে তাকিয়ে চোখ সরে নিল। মেয়েটি রূপবতী ও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে অনেকটা এগিয়ে রইলেও তার আসল পরিচয় এখনও পিছু ছাড়েনি। দেখে তাকে এশিয়ানি মনে হচ্ছে, বাঙালি নয়তো ভারতীয়। অপরদিকে আনিকাও হেসে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই। সাথে খুবই সূক্ষ্ম কিন্তু স্পষ্টভাবে আনিকাকে ছোঁয়া এড়িয়ে গেল। মনোযোগ ঘুরিয়ে চেয়ারে টান দিয়ে বসে পড়ল। আনিকা মৃদু অপমানিত বোধ করলেও কিছু বলল না, শুধু একবার ইতস্তত করে নিকের দিকে তাকালো। অথচ নিক কি বলবে? আগে থেকেই দেমের অহংকারী হলেও এতটা রূঢ় কখনোই ছিল না। তবে অল্পক্ষণের মাঝেই সকলে এই অস্বস্তিকর পরিস্থিতি কৌশলে এড়িয়ে গেল। জমে উঠল তাদের মধ্যে আড্ডা। কথায় কথায় নিক একসময় বলল, কয়েক সপ্তাহ পরে দেশে যাও দেমির। কেন? আমাদের সার্কেলের সবাই মিলে কর্নওয়াল যাওয়ার প্ল্যান করছি, লাইভ এ গেট টুগেদার। সবাই বলছে আসবে, এবং সেখানে যদি তুমি উপস্থিত হও তাহলে কিন্তু বড়সড় এক শোরগোল বেঁধে যাবে, অনেক খুশি হবে তারা। সম্ভব নয়, আমাকে অতি সত্বর দেশে ফিরতে হবে। দেশে যে তোমার কি আছে আর কি নেই সেটা খুব ভালো করে জানা আছে আমার। পিছুটানহীন দেমিরের দেশের প্রতি হঠাৎ এত আগ্রহ কেন? এরূপ প্রশ্নে দেমির দুর্বোধ্য হাসে হঠাৎ। কফির মগের চারপাশে আঙুল বুলিয়ে অদ্ভুত গলায় বলে, এই দেমিরের এখন পিছু টান আছে, যাকে ছাড়া সে অন্য কিছুই ভাবতে পারে না। নিক আশ্চর্য হয়ে ফারদিনের দিকে তাকালে সেও মৃদু হাসে। পরপর নিক হৈ হৈ করে উঠল। কি বলছো, কি আছে? মাই ওয়াইফ। নিকের চোয়াল ঝুলে পড়ার জোগাড়। অবিশ্বাস্য কণ্ঠে বলে, তুমি বিয়ে করেছো? আশ্চর্য। 2.5 years। ও মাই গুডনেস, শেষমেশ তোমার মতো বাদহীন ছেলেও কারো মায় আটকালো। টু বি অনেস্ট, মাই আন্ডারস্ট্যান্ড ইউ। এশিয়ানস আর ট্রু অ্যান্ড ম্যাজিক্যাল বিউটি, লুক অ্যাট মাই আনিকা। এই বলেই আনিকার হাত আঁকড়ে ধরল পরম মায়ায়।
হানিকাও সলজ্জ হাসল, তবে দেমির শুধু তাদের হাতের বাঁধনের দিকে তাকালো। নিক ভুল বলেনি, সে তো ঠিকই গভীর এক মায়ায় আটকেছে। ও শুধু একটা কথাই ভেবেছে এতদিন, যে মেয়ের মন এত ভালো, এত সুন্দর করে কথা বলতে পারে, যার পুরো অস্তিত্ব এত মাধুর্যে ঘেরা, তাহলে সে দেখতেও ঠিক কতটা সুন্দর হবে। দেমিরের কল্পনার শক্তি এখানে সেই লোপ পায়, সে থেমে যায় বারংবার। তোমাকে তাহলে আটকাচ্ছি না বন্ধু, তবে তুমি কিন্তু ইনভাইটেড। যদি মনে হয় আসতে পারবে তাহলে চলে এসো ভাবিকে সাথে নিয়ে, তোমাকে আমি সব ডিটেলস জানিয়ে দেব। দেমির হ্যাঁ না কিছু বলল না, চুপ থাকলো। তার লিলি হলে আর কাউকে লাগবে না ওর, অন্য কারো উপস্থিতির প্রয়োজন নেই। বরঞ্চ এবার পালা লিলিকে সাথে নিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াবার, সব না পাওয়া না দেওয়াগুলোর আফসোস ঘুচিয়ে দেওয়ার। সেখানে অন্য কারোর জন্য সময় কোথায়? সময়টা প্রায় বিকেল। দুপুরের সকল ঘটনা জানতে পেরে বাসা থেকে রওনা দিয়েছিল তনিমা, তবে অত্যাধিক জ্যামের কারণে বাসায় পৌঁছাতে দেরি হয়ে গেল। ভারী হয়ে আসা শরীরটা নিয়ে সে মোট কথা দৌড়ের উপর এসেছে, ত্রস্ত চলছে এক একটি পা। তনিমার খেয়ালই নেই যে ওর লিফটের সাথে সাথে পাশের লিফটটিও একই তলায় এসে খুলেছে। তবে বিপত্তি ঘটল লিফট থেকে বেরিয়ে যেতে গিয়ে। আচমকা তার শাড়ি আটকে গেল এক পাশে। বিরক্ত মুখে সেটি কোনো মতে ছাড়িয়েই সামনে না তাকে সে হাঁটা ধরেছে। আর মাঝে ঘটল আরেক ঘটনা, সম্মুখে অবস্থান করা ব্যক্তির সাথে তার সংঘর্ষ ঘটল। তাল হারিয়ে সে পড়ে যেতে নিলে একটি বলিষ্ঠ হাত তাকে বাঁচিয়ে দিল, তবে কিছু বোঝার আগে সেটি তড়িৎ ব্যাগে তাকে ছেড়েও দিল। ডিসগাস্টিং, কাকে ছুলাম আমি? নিজেকে সামলানোর আগেই কথাটি তনিমার কানে গেল, তাই সে চোখ না তুলে শাড়ি সামলাতে সামলাতে বলল, আপনার উপকার চেয়েছে কে? তোমাদের কাউকে পছন্দ না করলেও নিজের আগত ভাতিজা ভাতিজিকে আমি সত্যিই ভালোবাসি, তাই নিজেকে উপকার করা থেকে আটকাতে পারলাম না। মস্তিষ্কে টনক নড়ল, কণ্ঠটি তার অনেক পরিচিত। অবাক হয়ে ঝট করে সামনে তাকালো তনিমা, এতে সে থমকে গেল। চোখ আটকে গেল উজ্জ্বল আলোয় জলজল করা সে হালকা বাদামি মণি জোড়ায়। আত্মগরিমায় ভরপুর তারা আজ দৃঢ় অনর। চোখ থেকে দৃষ্টি সরিয়ে দেমিরের পুরো অস্তিত্বকে নজর বুলালো তনিমা। পুরো টি শার্ট, ডেনিম প্যান্ট, পরিপাটি করে রাখা চুল, হাতে ছায় রঙা ঘড়ি, ঠিক সেই বহু বছর পুরনো দেমির। তবে মনে হলো তার সৌন্দর্যের পাল্লা আরও উঁচু হয়েছে বুঝি। পরিণত বয়সের সুপুরুষ, নিরেট অবিচল ব্যক্তিত্বে সে বলিয়ান। তনিমা নির্বাক হয়ে গেল। তনিমার হত বিহব্বল অবস্থা অবলোকন করে তির্যক হাসল দেমির। রহস্যময়ী স্বরে বলল, সবে মাত্র শুরু। তোমাদের জবান চিরতরে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এবার পুরো দমে প্রস্তুত, মাই ডিয়ারেস্ট ভাবিমণি। শেষের কথাটি টেনে টেনে বলল দেমির, সাথে ওর মুখবয়বের ভঙ্গিমা বড় ভয়ঙ্কর দেখালো। তনিমা কিছু বলল না, তার আজ কথা বলার মতো কোনো অবকাশই নেই। মাথায় শুধু ঘুরছে এগুলো সব মিথ্যে হয়ে যাক, আর সে এই বিপদ থেকে বেরিয়ে আসুক। কিন্তু সত্য, একে চাইলেও যে কোনোভাবে অদেখা করা সম্ভব নয়। দেমির ভাবুক নিশ্চল তনিমাকে রেখে নিজের ফ্ল্যাট অভিমুখ হলো। কোথায় খুশি মনে দৌড়ে আসছিল যে তার লিলিকে কখন দেখবে। আর মাঝে চোখ পড়ে গেল এই তনিমার উপর। অশুভ কাণ্ডই ঘটে গেল এক প্রকার। এখন এই বিষাক্ত দৃষ্টির ওর উপর আবার গ্রহণ না লাগলেই হলো। বিকেলের এই সময়টিতে কেমন যেন সব স্থবির হয়ে পড়ে। অসহ্য এক নীরবতা ছড়িয়ে পড়ে চারপাশে। উজ্জ্বল দিনের সমাপ্তি যে দুর্গরা এসেছে সেটিরই যেন আহ্বান জানিয়ে দেয় সে। দেমিরের ডুপ্লেক্স ফ্ল্যাটটিও নিস্তব্ধতায় মোড়া ছিল। অবস্থান করা গুটি কয়েক মানুষের অস্তিত্বের কোনো শোরগোল নেই। হঠাৎই ঘরের এই গুমট আধারিয়া ভাব কেটে যায় কলিং বেলের আওয়াজে। শেফালিও তখন এক অলস সময় পার করছিলেন। আচমকা আসা এই আগন্তুকের ডাকে উনি চলে এলেন দরজা খুলতে। পিঠ ফুলে তাকিয়ে অপর পাশে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখেই বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েন তিনি। কোনো রকম কম্পিত হাতে দরজা খুলে দিলেন। বিস্ময়ের তুরে দু হাতে মুখ চেপে চিৎকার করে উঠবেন, তার আগেই দেমির সতর্ক করে বলে, শব্দ করো না আপা। শেফালি মাথা ঝাঁকিয়ে এলোমেলো স্বরে বলেন, আপনি আমারে দেখতে পাচ্ছেন না ভাইজান? এই যে আমি দাঁড়াইয়া আছি। প্রত্যুত্তরে দেমির মুচকি হাসে, মাথা নাড়িয়ে সহাস্য কণ্ঠে বলে উঠে, জি আপা, আমি আপনাকে দেখতে পাচ্ছি, এই প্রথমই দেখলাম অবশ্য। তাও চিনতে পারলেন না? এর আগে দেখিনি তো কি হয়েছে, আপনাকে আমি কিন্তু ঠিকই চিনি। শেফালি খুশি হলেন, যার প্রতিফলন ঠোঁটের এক বিস্তর হাসির রেখার মাঝে ফুটে উঠল।
আমাকে এবার ভেতরে আসতে দিন আপা। আমিও না ভাইজান, মাথা পুরাই গেছে। আসুন আসেন। শেফালি মাথায় চাপড় মেরে ইতস্তত ভঙ্গিতে সরে দাঁড়ান তৎক্ষণাৎ। ট্রলি ব্যাগটা হাতে নিয়ে দেমির অন্দরে চলে আসে। আশেপাশে সন্ধানী উৎসুক নজর বুলিয়ে বলে, তোমার বৌমণি কোথায়? এই যাত্রায় শেফালির মুখে আধার দেখা দিল। আদল হয়ে এলো ছুট। উনি নতস্বরে বিমর্ষ হয়ে বলেন, বৌমনির আজ প্রায় 2 সপ্তাহ ধরে শরীরটা অনেক খারাপ ভাইজান, অনেক কষ্ট পাইতেছেন। দেমিরের কপালে সহসা কয়েক পরতে ভাঁজ নেমে এলো। উদ্বেগ নিয়ে ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও তো কিছু তো আমি বুঝি না, কিন্তু ডাক্তার নাকি বলছেন সে টাইফয়েড হয়েছে। টাইফয়েড? শেফালি ইতিবাচক মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ সেটাই। আশ্চর্য, পানি ফিল্টার করো না ঠিক মতো? সব তো ঠিকই ছিল ভাইজান, এখন আল্লাহ রোগ বানাইয়া দিয়ে পরীক্ষা করলে কি আর কিছু করার আছে? ধৈর্য ধরতে হব। নেমির আর কিছু শুনল না, সোজা ছুটল নিজ ঘরের দিকে। তার লিলি 2 সপ্তাহ ধরে নাকি অসুস্থ, অথচ সেই জানে না কিভাবে সম্ভব। প্রতিদিন মেয়েটা তো কত সুন্দর করে কথা বলে মোবাইলে, কোনো লক্ষণই প্রকাশ পায়নি। সে কেন একবারও বুঝলো না? দেমির ভাবল, ওর জায়গায় যদি আজ মেয়েটা থাকতো তাহলে হয়তো এরূপ কখনোই হতো না। মোবাইলে কথাকালীন সামান্য মাথা ব্যথা হলেও জিয়া কিভাবে যেন বুঝে যেত। এত দূরে থেকেও তার মাঝে কত উদ্বেগ ছিল। অথচ দেমির নিজের অবস্থানায় ওর বড্ড আফসোস হলো। সব সময় কি এমন হেয়ালি স্বভাবের হয়ে থাকবে সে? এবার তো অন্তত তার লিলির দায়িত্বটুকু ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে। ওকে অভিযোগ কিংবা সংশয় অনুভূত হওয়ার কোনো অবকাশ পর্যন্ত দেওয়া চলবে না। প্রতিদিন রাতে ওঠা জ্বরের প্রকোপে ইদানিং সকাল থেকে শরীরটা বেশ দুর্বল লাগে। সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দিতে হয়, তেমন একটি শক্তি মেলে না বদনে। মানুষ বলে মনে অসুখ থাকলে নাকি শরীরের অসুখ পুরো অস্তিত্বকে আরো দ্রুত গতিতে গ্রাস করে নেয়। জিয়ারও বোধ হয় তেমন এক বেহাল দশা হয়েছে। দেমিরের জন্য চিন্তা এবং তার বিয়োগে মন এতটাই ছন্নছাড়া ও বিষাদগ্রস্ত ছিল যে এই টাইফয়েড ওকে পুরোই কাবু করে নিয়েছে। তাই তো নিজের স্বভাব বিরোধী হয়ে এই অসময়ে কেমন ঘর অন্ধকার করে শুয়ে আছে। কিন্তু কী বা করবে সে? যে কোনো ধরনের আলোতেই মাথা ব্যথা আরও প্রকোপ আকার ধারণ করে। হাতে একটা কথা হঠাৎ মনে পড়ে, ভীষণ হাসি পেল জিয়ার। বিয়ের দিন যখন এই বাসায় নতুন নতুন এসেছিল জিয়া, তখন দেমিরকে তার দেওয়া প্রথম জ্ঞান কিংবা উপদেশ ছিল এই অসময়ে অলস হয়ে বসে না থাকা। অথচ জিয়াও আজকাল একই কাজ করছে। কেমন অদ্ভুত লাগে ওর, সময় কত দ্রুত পেরিয়ে যায়। সেই মুহূর্তটুকু পেরিয়ে গিয়েছে আজ থেকে আরও 2.5 বছর আগে। কেমন করে যেন চোখের পলকেই দিন বদল হয়। তার এসব অজস্র ভাবনার মাঝেই কলিং বেলের শব্দ আসে। এই সময় কে আসলো? ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে বসে জিয়া। তবে শেফালি আপু আছে ভেবে আর খাট থেকে নামলো না। দুর্বল হাত বাড়িয়ে ব্যাটসাইড টেবিলে থেকে মোবাইলটি তুলে নেয়। স্ক্রিন জ্বলে উঠতেই দেখে আকাঙ্ক্ষিত ব্যক্তিটির থেকে তার কাছে এখনো কোনো বার্তা আসেনি। দেমির বলেছিল আজ তারা ডাক্তারের কাছে যাবে, কিছু কারণে একটু সময় বেশি লাগবে। উপরন্তু তাদের মধ্যকার বিস্তর সময়ের ব্যবধান। তাই তো গত প্রায় 24 ঘন্টারও বেশি সময় ধরে তাদের কথা হয়নি। সেজন্যই হয়তো জিয়ার মনটা আরও আনচান করছে এই মুহূর্তে। মনে হচ্ছে যদি সবটা ছেড়ে ছুড়ে এখনই সে সুদূরে পাড়ি জমাতে পারত, তাহলে অন্তত লোকটাকে 2 চোখ ভরে দেখতে পেত। জিয়া অবশ্য পরীক্ষা শেষে চেয়েছিল যেতে, কিন্তু জনাবের নিষেধাজ্ঞায় আর সম্ভব হয়ে ওঠেনি। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জিয়ার অন্তঃস্থল থেকে। মাথা নিচু করে বসে রয় জিয়া। তাকে এখন উঠতে হবে, অথচ দেহে বল মিলছে না। আরে মাঝে আচমকা ঘরের দরজাটি খুলে যায়। হঠাৎ শব্দ পেয়ে মাথা তুলে জিয়া। পিটপিট করে বার কয়েক চোখের পলক ফেলে সে। বাহিরের করিডোর থেকে আসা হালকা আলোয় ও দেখতে পায় সেখানে একটি সুদীর্ঘ ছায়া মূর্তি দাঁড়িয়ে, এক বলিষ্ঠ সুপুরুষ অবয়ব। আধারের মাঝেও তার দীপ্তি ও অটল শৈলপ্রান্ত যেন চমক ছড়াচ্ছে। জিয়া মুখ বনে গেল। হে প্রতিবিম্ব চিনতে সে কখনোই ভুল করবে না। আপন অস্তিত্ব সম্পূর্ণ হারিয়ে বসলেও সে ওই প্রান্তে দাঁড়ানো মানুষটিকে কখনো ভুলতে পারবে না। তীব্র অপ্রত্যাশিত অনুভূতির তোরে জিয়ার 2 চোখ ভরে আসে সহসা। আনন্দে আমুক প্রাপ্তিতে হৃদয় ছলকে ওঠে তৎক্ষণাৎ। বিপরীত পাশে দেমিরও যেন আর অপেক্ষা করতে নারাজ। নিয়ন্ত্রণহীন গতিতে চলা হৃদয় নিয়ে দ্রুত ভারী কদম ফেলে সে চলে আসে বিছানার কাছে। কোনো আগাম বার্তা, কোনো ধরনের শব্দ বিনিময় ছাড়াই
সম্মুখে বসে আপন স্ত্রীকে আগলে নেয় নিজের বাহুডোরে। শক্তিশালী আলিঙ্গনে মিশিয়ে ফেলে সে নিরেট উক্ত বক্ষ মাঝে। জিয়া নীরব অশ্রুরা এবার সশব্দে কান্নাতেই পরিণত হয়। দেমিরকে শরীরের সমস্ত বল প্রয়োগ করে ঝাপটে ধরে মনের সকল অনুভূতি সে উজাড় করে দিতে থাকে। অশান্ত মন যেন আচমকা তীর খুঁজে পেয়ে শীতল হয়ে গিয়েছে। অপরদিকে দেমিরের মনটাও নরম হয়ে উঠেছে। তবে সুখের অশ্রুর বিপরীতে দু চোখে খুশির ঝলকানি নেমে এসেছে। ও হাস্যোজ্জ্বল স্বরে বলে, হুশ, এত কাদার কি আছে? তোমার তো আরো হাসা উচিত। আগে এই 3 মাসের বিরহ যন্ত্রণা আমায় উগরে দিতে দিন, তারপর না হয় আপনার সাথে হাসবো। এরূপ কথায় দেমির উচ্চ শব্দে হেসে ওঠে। সেই হাসির উচ্ছল ওর পুরো বদনে ছড়িয়ে পড়ে। জিয়া বুঝে যায় তার মানুষটা এখন সত্যিকার অর্থে সুখী। তার হাসির মাঝে এখন থেকে ঠিক এভাবেই প্রাণ আছড়ে পড়বে। চোখে মুখে উজ্জ্বল আলোর ছটা বিছানো থাকবে। তার স্বামী আবারও তার আকাঙ্ক্ষিত জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে। এই দুর্দমনীয় সত্তাকে এখন আর থামানো যাবে না। এখনো কানে বাজছে এই হাসির আওয়াজ। জিয়ার মনটা উষ্ণ হয়ে ওঠে। আপনি বলেছিলেন ডাক্তার দেখাতে যাবেন, তা ডাক্তার ফ্লোরিডায় থাকেন না, এই হাজার হাজার মাইল দূর বাংলাদেশে? এরূপ প্রশ্নে দেমির প্রশস্ত হাসে। সগর্বে বলে, চোখের ডাক্তারের কথা জানি না, তবে আমার মনের ডাক্তার অবশ্যই থাকে। এই যে এখন তাকে ছুঁয়ে আছি, মনে হচ্ছে এখন জীবনের সব ঠিক আছে। জিয়া লাজুক হাসলো, তবে চিন্তা নিয়েই বলল, আপনার তো আরো কয়েক সপ্তাহ থাকার কথা ছিল। অনেক ধৈর্য ধরেছি, আর নয়। কানের কাছে পুরুষালী মুখটি চলে এলো। ফিসফিস করে ভারী কণ্ঠটি জানালো, এবার আমাকে গত 2.5 বছরের তৃষ্ণা মিটিয়ে নিতে দাও তো। পরপর আচমকা ঘরের এই পাশটুকু আলোয় ভরে এলো। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকায় জিয়ার চোখ দুটো জ্বলে উঠল যেন। দু চোখের পাতা সহসায় বন্ধ করে নিতেই ও বুঝলো তাদের জোরালো আলিঙ্গনটি ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। সে পেছনের দিকে হেলে যাচ্ছে। পরম মমতায় দুটো পুরুষালী শক্ত হাত ও নরম অশ্রুর তোরে ভেজা ও জ্বরের কারণে উষ্ণ হয়ে আসা কপল দুটি আপন আজলায় তুলে নিচ্ছে। আলু শুয়ে আসতেই জিয়া দু নয়ন মেলে তাকায়। উদ্ভাসিত হয় ক্লিন শেপ করা মসৃণ চকচকে এক চেহারা, যেথায় তথাকথিত সে সৌন্দর্যের কোনো কমতি নেই এক ফুটাও। নয়া প্রাণ মিলতে যেন মুখ কান্তিটি আরো জলজল করছে। জিয়া পরম আদরে বুক ভরা ভালোবাসা নিয়ে হাত বুলিয়ে দেয় সেই মুখে। মনের পিপাসা মিটিয়ে নেয়। নজর বোলাতে বোলাতে লোচন গিয়ে আটকায় সে চোখ দুটিতে, যারা আজ প্রাণবন্ত জীবন্ত। সব সময়কার মতো নিস্পন্দ আখি জোড়া আজ অনুভূতিহীন হয়। সেখানে খেলা করছে অন্য কিছু। জিয়া মনোযোগী হয়। সে জলজল করা হালকা বাদামি মনে জোড়ায় এক দুর্বোধ্য অনুভব ঘুরপাক খাচ্ছে। কেমন যেন এক চাপা বিস্ময়, অপ্রকাশিত কিছু শব্দ। জিয়ার কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। মানুষটাকে এবং তার ভাবভঙ্গিকে সে স্পষ্টত পড়তে জানে, অনুভব করতে পারে। ভাষাহীন চোখেও তার মাঝে কি চলছে তা মুহূর্তের মধ্যেও বলে দিতে পারত আগে। অথচ আজ যখন তার দৃষ্টি ফিরে এসেছে তখন কাজটি যেন পানির চেয়েও সহজ হয়ে গিয়েছে এবং সেই পারদর্শিতায় আজ ওর বড্ড অপছন্দ হলো। কিছু কিছু বস্তু এবং অনুভূতি আড়ালে থাকলেই হয়তো আমরা ভালো থাকি, নতুবা তাদের সাথে আপোষ করতে গেলে ভীষণ কষ্ট হয়। জিয়ার হাত দুটো আলগা হয়ে এলো। সহসা নিচে নেমে গেল তারা। মাথায় খেলছে তার জীবনের অন্যতম একটি সত্য, যা এতদিন লুকায়িত ছিল। আচমকা কুণ্ঠাবোধ পাকড়াও করে নিল জিয়াকে। অসহ্য অনুভূতি, এলোমেলো শব্দগুচ্ছ, তীব্র সে অস্বস্তিকর অনুভূতি ও শারীরিক দুর্বলতা কেমন যেন সব একসাথে মিলে অভ্যন্তরে পাক খেয়ে গেল তৎক্ষণাৎ। দেমিরকে নিজ থেকে ছাড়িয়েও কোনো রকমে ছুটল আশ্রমে। জ্বরের প্রকোপে ইদানিং যতটুকু খায় ততটুকু হজম করার সুযোগ মিলে না। সব উগরে আসে ভেতর থেকে। মাথা ঘুরে উঠতেই বেশি নাকড়ে ধরে নিজেকে সামলালো জিয়া। কি মনে করে চোখ তুলে তাকালো সম্মুখে থাকা দর্পণে। দৃষ্টিগোচর হলো একটি সত্তা, যা দীর্ঘদিনের অসুখে ভীষণ রুগ্ন ভগ্ন হয়ে এসেছে। শ্যামকালো বরণটুকু আরো বিবর্ণ হয়ে গেছে, কেমন শুষ্ক প্রাণহীন দেখাচ্ছে। সে কাজল কালো আখি জোড়ার নিচে মোটা বড় কালির আস্তরণ জমেছে। অযত্ন অবহেলায় ঢেউ খেলানো সুদীর্ঘ ক্যাশগুচ্ছ অগোছালো রুক্ষ হয়ে গেছে। সব মিলিয়ে তাকে বড্ড বিদঘুটে লাগছে। আসলে কি তাকে কুৎসিত দেখাচ্ছে
নাকি অন্যের দৃষ্টি পড়তে গিয়ে সেই প্রতিফলনই নিজের মাঝে ঘটতে দেখছেও। জিয়া ঠিক বুঝতে পারে না, বরঞ্চ সে বুঝতে চায়ও না। মনটা কেমন ভেঙে যেতে অনুভূত হলো। ভোরের আলোর মতো স্নিগ্ধ হয়ে ওঠা অন্তঃকরণে সহস্র কালো ভারী বাদলেরা হানা দিল। সাথে সাথে বড় করুণভাবে আধারে নিমজ্জিত হলো সব। নিজেকে সামলে যথাসম্ভব পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো জিয়া। নীরবতা আজ করতে পেরে বুঝে এই মুহূর্তে ঘরটা খালি। কোনো সন্ধানী নজর চলে যায় বারান্দায়, দরজাটি চাপিয়ে রাখা। লোকটা বোধ হয় সেখানে। সাহস সঞ্চয় করে জিয়া এগিয়ে গেল ওখানে। তখন তো কথা শেষ না করেই হঠাৎ চলে আসতে হলো। মানুষটা কিছু মনে করলো কিনা। এগিয়ে যেতেই এত বছর পর আবারও সেই জড়তা আপন মাঝে ভিড় করলেও জিয়া দমে গেল না। অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো, কিন্তু কিছু দূর যেতেই ওর কদম নিচ থেকে মন্থর হলো। বারান্দা থেকে সিগারেটের কটু অসহনীয় গন্ধ আসছে। জিয়া থমকে গেল। মনে হলো ওর শ্বাস রোধ হয়ে গেল তৎক্ষণাৎ। এতগুলো বছর পর আবারও জিয়ার উপস্থিতিতে কেন? কারণটা কি খুদ জিয়া? তার কি তবে আশা ভঙ্গ হয়েছে? জিয়ার এগুলো না। অবিন্যস্ত কদমে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। এখানে থাকলে নির্ঘাত ওর দম বন্ধ হয়ে যাবে। তবে সেই নোংরা গন্ধে নয়, বরঞ্চ মানুষটির এই ব্যবহারের কারণে। রান্নাঘরে শেফালি কাজ করছিলেন। এতদিন পর দেমির বাসায় ফিরেছে, অবশ্যই ভালো আয়োজন করতে হবে। রুচি না থাকায় জিয়া খেতে পারে না তেমন একটা, সবই বিস্বাদ লাগে তার কাছে। তাই এ কদিন বিশেষ কোনো রান্না হয়নি বাসায়, কিন্তু আজ সবটাই করতে হবে। শেফালির এই তোড়জোড়ের মাঝে এই রান্নাঘরে জিয়ার উপস্থিতি ঘটে। ওকে দেখে ফরকে যান শেফালি। দ্রুত কদমে কাছে সে চিন্তিত হয়ে বলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।